নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অমিতাভ চন্দ। অমিতাভ দা, স্বাগত জানাই স্পটন নিউজে তোমাকে। সাম্প্রতিক সময়ে ইস্ট বেঙ্গলের আর হাতে গোনা কয়েকটা ম্যাচ বাকি, পাঞ্জাবের সঙ্গে মুখোমুখি হচ্ছে। ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে স্বপ্নের কামব্যাক করেছিল ইস্ট বেঙ্গল, তবে এবারে ঘরের মাঠে না, ওদের ঘরের মাঠে খেলতে হবে, নিঃসন্দেহে একটু কঠিন। এটাও একটা চিন্তার বিষয় অস্কারের কাছে। তবে তোমার কাছে এই প্রসঙ্গটা আসবো, এই ম্যাচটা কতটা কঠিন, এর পাশাপাশি মোহনবাগানকে যদি আমরা দেখি, পরপর 2 বছর টানা শীর্ষে, লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার। মোহনবাগানকে ইস্টবেঙ্গল কেন ছুতে পারছে না? মোহনবাগান যেখানে এত সাফল্যের চূড়ো, ইস্টবেঙ্গল বারে বারে কেন এত ব্যর্থ হচ্ছে? কি কারণ তুমি বিশ্লেষণ করছো? না, মোহনবাগান অনেকটা এগিয়ে। তার প্রথম কারণ হচ্ছে ওরা প্রথম থেকে টিমটা গুছিয়ে করেছে এবং টাকার অঙ্ক দেখতে গেলেও অনেকটাই ফারাক, যার জন্য টিমটাই মানে প্রথম থেকে এক কথা বলছি, এখন গোলকিপার টু স্ট্রাইকার এবং সাবস্টিটিউট সব মিলিয়ে মোহনবাগানকে ধরাছোঁয়ার বাইরে। চ্যাম্পিয়ন হবেই, স্বাভাবিক হওয়াটা খুব উচিত, না হওয়াটা মানে না হলে খুবই দুর্ভাগ্যজনক হবে। কিন্তু আমার মনে হচ্ছে এটা কোনো অসুবিধা হবে না, কেউ আটকাতে পারবে না মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। ইস্টবেঙ্গলের যে সমস্যা সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে যেটা টিমই করতে পারছিল না, সেই অনুযায়ী এবছর টিমটাকে অনেকটা ভালো টিম হয়েছে, কিন্তু এত চোট আঘাত এতে কোচ কেন কারো কিছু করার ক্ষমতা নেই। তার মধ্যে যে ম্যাচগুলো হয়েছে সেখানে কিছু ম্যাচ যেটা উচিত ছিল, সব বলবো না, কিছু ম্যাচ, তার প্রধান কারণ হচ্ছে প্রথমে কেন পারেনি জিততে। ডিফেন্স খুবই পুরো, এত বাজে ডিফেন্স আমি এত বছর খেলার অভিজ্ঞতাতে বলছি আমি দেখিনি। ইস্ট বেঙ্গলের এইরকম অবস্থা কোনো দিনই ছিল না, জাস্ট বিগত কয়েক বছর। তার আগে কিন্তু কখনই ইস্টবেঙ্গল না চ্যাম্পিয়ন না রানার্স, এর বাইরে কিন্তু কখনো হয়নি। আই লিগে বলতে আই লিগে এরকম অবস্থা ভাবা যায় না। অর্থাৎ মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। যাক, তবু ইস্টবেঙ্গলের কালকে ম্যাচ আছে। আমি বলছি তোমার ঘরের মাঠে না হলেও হ্যাঁ ম্যাচে ইস্টবেঙ্গল কালকে। হয়তো আরও একটা বিষয় রয়েছে, তোমরাও একটা সময় ফুটবল খেলেছো, বারে বারেই একই কথাই বলেছো যে এখন যে ফুটবলারগুলো আসছে, এজেন্টের রমরমা চলছে, চোটগ্রস্ত প্লেয়াররাই কি বেশি দলে সুযোগ পেয়ে যাচ্ছে, যে কারণে একটা ম্যাচ দুটো ম্যাচ খেলিয়ে আবার চোট পাচ্ছে, আরও তিনটে। যে প্লেয়ারগুলোকে নিয়েছে সেগুলোকে ভালো করে একটু দেখে নেওয়া উচিত ছিল। হয়তো নিয়েছেন, কেউ চোট লুকিয়েছে, কিন্তু তবুও যারা ট্রেনার আছে বা কোচ আছে তাদের তো উচিত যে তাদের কিছুদিন দেখে নিয়ে তারপরে সাইন করা, যে কতটা সে ফিট আছে। ফিজিও যদি বলে ফিট, এখন তো ফিজিও হয়ে গেছে, অনেক ট্রেনার হয়ে গেছে। আগে আমাদের সময় একটাই খালি কোচ ছিল, আর ফিজিও কাজ করে। দেখ, সমস্যাটা এখন যেহেতু এখন অনেক কিছু অনেক আধুনিক হয়ে গেছে, কোচ, ট্রেনার, ফিজিও, ডক্টর সব মিলিয়ে প্রায় 6-7 জনের বেশি। এটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে এত কিছু তোমাদের সময় এত কিছু বোধহয় ছিল না, আর এখন এত কিছু থাকার পরেও একটা ফুটবলার সুস্থ হতে হয়তো দীর্ঘদিন সময় কেটে যাচ্ছে, বা একটা ম্যাচ খেলার পরে 3টে ম্যাচ তাকে বসতে হচ্ছে। এবং এজেন্টের মাধ্যমে যেটা টিমটা হচ্ছে, সেটা আমি বলবো আমার ব্যক্তিগত ধারণা, যদি এজেন্টের মাধ্যমে না হয়ে যদি আমাদের প্রাক্তন প্লেয়াররা যারা আমাদের আগে খেলে গেছে, যারা এখনও তারা ভালো আছেন, সুস্থ আছেন, বা ক্লাবের অফিসিয়ালের থেকে বেশি বলবো আমি, যারা প্রাক্তন প্লেয়াররা মানে খেলে গেছে, তাদের থেকে একটু যদি যে তোমরা একটু দেখো, চারজন করে ভাগ করলে তোমরা এই কজন মিলে টিমটা করো, দায়িত্ব যে আমাদের বলো কোনটা বেটার, তাহলে রিক্রুটমেন্টটা বেটার হতো এবং টিমটা ভালো হতো। যেহেতু এখন কী কারণে কেন বলে না বা কেন প্রাক্তন প্লেয়ারদের খোঁজে না, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ক্লাবের। আমার মনে হয় তার টিমটার বেটার হতো, যে অনেক কিছু ম্যাচ দেখে সিলেকশন করাটা আমার মনে হয় ভালো হতো। তাহলে চোট আঘাতটা বয়াত, কে কন্টিনিউ খেলছে, কে ভালো ফিট আছে, সেই হিসেবে তার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের যেহেতু আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, এই ব্যাপারে মৃত্যুটাকে স্যালুট জানাই, কারণ মৃত্যুটা প্রচুর চেষ্টা করে বললে ঘোরাবে। ক্লাবের সবাই, সমস্ত এরাই বিশেষ করে অর্থনীতি খুব চেষ্টা করেছে। যদি স্পন্সর যদি সেরকম নতুন না পাওয়া যায়, তাতে করে কী করে টিম হবে? একটা অত কোটি টাকা টিমের সঙ্গে একটা হাফের থেকে কম সেই ক্লাব তাও চেষ্টা করেছে। তার মধ্যে ডিফেন্সের যে সমস্যা, সেইটা একটু যারা খেলোয়াড়রা ছিল প্রাক্তন, তার থেকে একটু জেনে নেওয়া যে কাকে নিলে ডিফেন্সটা ঠিক হয়। আমার মনে হয় তার টিমটা বেটার হতো এবং এই রেজাল্ট হতো না, অ্যাটলিস্ট সুপার 6 থাকার মতো টিম হতো। সব থেকে বড় চমক ছিল আনোয়ার আলী এলেন, কিন্তু আনোয়ারও এই মাসে চেষ্টা করার পর সেও চোট, তার মানে কি এরা চোট লুকিয়ে খেলছে সম্ভবত। আমি আগেও বলেছিলাম যে যারা চোট লুকিয়ে যারা খেলছে তাদের অনেক আর
এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট সেভাবে করুক যে তুমি এই ম্যাচ খেলে এই দেবো। একদম। আমার মনে হয় তাহলে বেটার হতো, তাহলে আরও খেলার ওদের দৃষ্টিভঙ্গিটা পাল্টে যেত যে আমি না খেলে টাকা পাবো না। কিন্তু ওরা জানে আমি ম্যাচ হারলো কি জিতলো কি আমার কি আছে, কানে হেডফোন গুঁজে তাদের মধ্যে চলে আসছে, আবার প্র্যাকটিস আসতে খেলতে চলে আসছে। এই জন্যই বলি যে বাঙালি প্লেয়ার থাকলে এই জিনিসটা হতো না। আমাদের সময় আমরা একটা ম্যাচ হারলেই পরের ম্যাচ থেকে চিন্তা করতাম না, দ্বিতীয় ম্যাচ সেকেন্ড ম্যাচটা আমরা জিতবই। কারণ আবেগপ্রবণ ক্লাব মনমানিক মন কত কোটি কোটি দর্শক, একদম। তারা বিস্ফোরণ মরিয়া হয়ে তারা একদম মানে মন মরে তাও যে জার্সি দর্শক এটাই তাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। কারণ আমার সময় 8% ইয়ে মারতো, জুতো ছুঁড়ে মারতো, ছাতা ছুঁড়ে মারতো, অনেক বড় বড় প্লেয়ার এরকম জুতো ঝাঁটা খেয়েছে, আমরাও গালাগালি খেয়েছি, একটা ভুল করেছি আমিও গালাগালি খেয়েছি, পরেরটা সঙ্গে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পারি। এখন সেই আবেগ নেই, মন সবসময় আবেগ মন সারা জীবন থেকে যাবে। এইটা যতক্ষণ না বাঙালি প্লেয়ার আসছে ততক্ষণ এই আবেগ এতটা ডিফেন্স হয় কোথায় চ্যাম্পিয়ন, কোথায় ইস্ট বেঙ্গল 11 নম্বরে। ভালো লাগে শুনতে, ভালো লাগে, আমার বলতে খারাপ লাগে সবচেয়ে বড় কথা। তবুও বলছি দুটো ম্যাচ ইস্টবেঙ্গল জেতা উচিত, জিতবে এবং খুব জোর 10-এ যেতে পারে। সামনে এফসি ম্যাচ, সেটাতে একটু ফোকাস। এখন এই ম্যাচ নিয়ে ভাবা উচিত। তবুও মরার আগে তো মহান ইস্টবেঙ্গল ক্লাব 3টে ম্যাচ আছে, 3টা 4টে 3টে বোধ হয় ওরকম না, হাতে ছাড়বে। গোনা কয়েকটা ম্যাচ। কয়েকটা ম্যাচ, তাতে করে দুটো ম্যাচ আশা করছি জিতবে এবং জেতা উচিত, তাতে কিছুটা হলেও সমর্থন একটু পায়। অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা, অসম্ভব সুন্দর আপনি বিশ্লেষণ করলেন। আমাদেরও চোখ থাকবে ইস্ট বেঙ্গলই আসন্ন কয়েকটা ম্যাচগুলোতে কী করবে।